করে বহু বছর পর এবার আবার হতে চলেছে স্পিকার পদে ভোটাভুটি। বিরোধীরাও স্পিকার পদ ছাড়তে রাজি নয়। এছাড়াও অন্যান্য আরো খবর রয়েছে, যেমন মুখ্যমন্ত্রীর কালকে কড়া বার্তার পরে আজকে শুরু হয়ে গেছে অপারেশন। তবে প্রথমেই চলে যাব দিল্লিতে। লোকসভার স্পিকার পদে এবার তৃতীয়বারের জন্য ভোটাভুটি হতে চলেছে। তৃতীয়বারের জন্য ভোটাভুটি হতে চলেছে। ওম বিড়লাতে সিলমোহর এনডিএর, আর ইন্ডিয়ার প্রার্থী হচ্ছেন স্পিকার পদে কে সুরেশ। আগামীকাল 11টায় লোকসভায় ভোটাভুটি। সরাসরি চলে যাব দিল্লি থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, কেন ভোটাভুটির প্রয়োজন হলো? রফা সূত্র বার করা গেল না কেন? আর এই মুহূর্তে যা চিত্র দেখা যাচ্ছে, বিরোধীদের কৌশলটা কি? দেখো, একেবারেই বিরোধীরা যে তাদের শক্তি প্রদর্শনের কোনো খামতি রাখছে না, এই তাদের যে স্টেপ সেটা কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। দেখো তুমি খুব স্বাভাবিক, মানে আলোচনার জায়গাটা দেখো বিরোধীদের তরফ থেকে কি বলা হচ্ছে এবং চিরাচরিত রীতি কি ছিল। চিরাচরিত নিয়ম রীতি অনুযায়ী যারা সরকার গড়ছেন, যে জোট সরকার গড়ছেন, সাধারণভাবে স্পিকার পদে সেই জোটের সহযোগীরা বা তাদের কোনো সঙ্গীরা তারা স্পিকার পদে বসেন এবং ডেপুটি স্পিকার পদ সাধারণভাবে বিরোধীদের জন্য ছেড়ে দেওয়া হয়। এমনটাই কিন্তু লোকসভার রীতি ছিল। এর বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন বা এরকম কিছু বলা নেই, কিন্তু লোকসভার রীতি অনুযায়ী এটাই চলে আসছিল। এবার গতকাল যখন লোকসভার স্পিকার হিসাবে ওম বিড়লার নাম এনডিএর তরফ থেকে চূড়ান্ত করে ফেলা হয় এবং তারপরেই রাজনাথ সিং তিনি যোগাযোগ করেন, ইন্ডিয়ার তরফ থেকে তিনি যোগাযোগ করেছিলেন মল্লিকার্জুন খাড়গের সঙ্গে। তখনই বিরোধীদের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা ডেপুটি স্পিকার পদটি চান এবং তারপরে আজকে রাহুল গান্ধীও তিনি যেটা জানান যে ডেপুটি স্পিকার পদ তাদেরকে দেওয়া হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তাদেরকে জানানো হয়নি রাজনাথ সিং এর তরফ থেকে, এবং সেই কারণে তারা 11:58 অবধি অপেক্ষা করেছেন এবং 12টার পরে তারা নমিনেশন ফাইল করেছেন। এবং আমি আসবো মৈত্রী, তবে রাহুল গান্ধী এবং পীযূষ গোয়েল দুজনে কি বলছেন দেখুন। प्रधानमंत्री ने कहा है कि ऑपोजिशन को कंस्ट्रक्टिवली सरकार के साथ कोऑपरेट करना चाहिए। राजनाथ सिंह जी ने खारगे जी से कहा, देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। पूरी ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। नियत साफ नहीं है। नरेंद्र मोदी जी कोई कंस्ट्रक्टिव कोऑपरेशन नहीं चाहते हैं। यूपीए के समय में हमने दिया था। नरेंद्र मोदी जी कहते कुछ हैं और करते कुछ हैं और इनको ये बदलना ही पड़ेगा। माननीय स्पीकर के पद के लिए सभी एनडीए के घटक दलों से चर्चा के बाद ऐसा तय हुआ कि माननीय ओम बिरला जी लोकसभा के माननीय अध्यक्ष के रूप में सेवा करें। जब बालू जी और वेणुगोपाल जी से बात हुई, उसमें जिस प्रकार से एक पुरानी मानसिकता है कि हम डिक्टेट करेंगे टर्म्स को, शर्त है कि पहले लोकसभा का उपाध्यक्ष कौन होगा वो पहले तय करें, फिर अध्यक्ष के लिए समर्थन मिलेगा। इस प्रकार की राजनीति को हम की निंदा करते हैं। उपाध्यक्ष भी कोई पार्टी या दल का नहीं होता, पूरे सदन का होता है। আরো একবার চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, কোনোভাবে বিরোধীরা কি আশা করছে এরকমটাও যে শরিকদের, এনডিএ শরিকদেরও ভোট পেতে পারে? দেখো, সেই সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ যখন সরকার গঠন হচ্ছিল এনডিএ সরকার, তখনই কিন্তু টিডিপির, তাদের যে চন্দ্রবাবু নাইডু টিডিপির তরফ থেকে স্পিকার পদের জন্য দাবি রাখা হয়েছিল। যদিও তারপরে বিজেপির তরফ থেকে এনডিএ যারা সব থেকে বড় জোট সঙ্গী তারা জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত কি পজিশনস অর্থাৎ গুরুত্বপূর্ণ পদ তারা নিজেদের কাছেই রাখতে চান এবং টিডিপি তাতে সমর্থন করেছিল। কিন্তু বিপক্ষরা কোথাও এখনো তারা আশাবাদী রয়েছেন যে কিছু কিছু দলের তরফ থেকে যারা এনডিএ সহযোগীরাও রয়েছেন তাদের থেকেও কিন্তু তারা ভোট পেতে পারেন। যদি সেটা নাও পান তাহলেও কিন্তু বিরোধীরা নিজেদের শক্তি প্রদর্শনের এটা কিন্তু একটা সুযোগ পেলেন এবং কোথাও একটা গিয়ে এনডিএ সরকার এবং তথা বিজেপিকে এই বার্তা দেওয়া হলো, যেভাবে সরকার চলেছিল 2014 সাল থেকে, যেখানে বিরোধীদের ভয়েস প্রায় শোনাই হতো না। এবং যদি তুমি দেখো যে 2019 সালে ডেপুটি স্পিকার পদ ছিলই না, সেখানে দাঁড়িয়ে এবার বিরোধীরাও যে সোচ্চার হয়েছেন, তাদেরও যে ভোটের ওপর তাদেরও যে অনেক অংশে সে রয়েছে, শরিকদের চাপ সবটা সামলেই এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার চালাতে হবে, এটা পরিষ্কার। গতকালের কি ছবি ছিল দেখুন।
देश की जनता विपक्ष से अच्छे कदमों की अपेक्षा रखती है। लोग सब्सटेंस चाहते हैं, स्लोगन नहीं चाहते हैं। 18তম লোকসভার প্রথম দিনেই বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। अब तक जो निराशा मिली है, शायद इस 18वीं लोकसभा में विपक्ष देश के सामान्य नागरिकों की विपक्ष के नाते उनकी भूमिका की अपेक्षा करता है, लोकतंत्र की गरिमा को बनाए रखने की अपेक्षा करता है। लोग सब्सटेंस चाहते हैं, स्लोगन नहीं चाहते हैं। देश को एक अच्छे विपक्ष की आवश्यकता है, जिम्मेवार विपक्ष की आवश्यकता है। পাল্টা বিরোধীরা বলছে তারা সংসদে কি করবে সেটা বলার আগে নরেন্দ্র মোদী পরীক্ষা নিয়ে কিছু বলুন। একের পর এক সর্বভারতীয় পরীক্ষায় কেলেঙ্কারি, সেই নিয়ে কেন এখনো নীরব প্রধানমন্ত্রী? ব্যাপক ব্যর্থতা সরকার। উনি তার শিক্ষামন্ত্রী কিছু বললেন না, আগে রেলমন্ত্রী পদত্যাগ করলো, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো। এই নরেন্দ্র মোদী এইসব জ্ঞান না দিয়ে নিজের মন্ত্রীদের বোঝান কি করে তারা তাদের দায়িত্ব পালন করবেন। যেভাবে বিরোধীদের নিয়ে চলা দরকার সেই মানসিকতা তো উনি দিচ্ছেন না। এখনো ভাব করছেন যে 303 আছে, এতে ওর পদে পদে সমস্যা হবে। हम मानते हैं कि सरकार चलाने के लिए बहुमत होता है, लेकिन देश चलाने के लिए सहमति बहुत जरूरी होती है। हमारा निरंतर प्रयास रहेगा कि हर किसी की सहमति के साथ, हर किसी को साथ लेकर के मां भारती की सेवा करें। हम सबको साथ लेकर के चलना चाहते हैं, सबको साथ लेकर के संविधान की मर्यादाओं का पालन करते हुए निर्णयों को गति देना चाहते हैं। তৃতীয়বার সরকারে এবার শুরুতেই মোদীর মুখে সহমতের বার্তা। অনেকের প্রশ্ন, চাপে পড়েছেন বলেই কি এরকম কথা? এবার লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিকদের ভরসায় তৃতীয় মোদী সরকার গঠিত হয়েছে। আগের দু দফা থেকে এবার লোকসভায় বিরোধীরা অনেক বেশি শক্তিশালী। এছাড়া ঘরের ভিতরেও চাপ রয়েছে। কয়েকদিন আগেই মোদীর নাম না করে রাজধর্ম পালনের বার্তা দেন সংঘ প্রধান মোহন ভাগবত। जो सेवा करता है, जो वास्तविक सेवक है, जिसको वास्तविक सेवक कहा जा सकता है, उसको कोई मर्यादा रहती है, वो मर्यादा से चलता है। उस मर्यादा का पालन करके जो चलता है उसमें अहंकार नहीं आता कि मैंने किया, और वही सेवक कहलाने का अधिकारी रहता है। এই প্রেক্ষাপটে অনেকের প্রশ্ন, চাপে পড়েই কি এখন সবে মিলে করি কাজের বার্তা নরেন্দ্র মোদীর গলায়? তবে তিনি এদিন আক্রমণ করতেও ছাড়েননি। প্রায় 50 বছর আগের ইমার্জেন্সির প্রসঙ্গ তুলে নিশানা করেন কংগ্রেসকে। 25 जून न भूलने वाला दिवस है। भारत के लोकतंत्र में जो काला धब्बा लगा था, उसके 50 वर्ष हो रहे हैं कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था। संविधान के लीरे लीरा उड़ा दिए गए थे, देश को जेल खाना बना दिया गया था, लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था। 100 बार यही बात बोलेंगे, और इमरजेंसी के 50 साल हो रहे बोले तो तुम इमरजेंसी से विदाउट डिक्लेयरिंग इमरजेंसी यू आर डूइंग इट। इसीलिए हर बार वही बात बोल के आप कितने दिन ऐसा ही अपनी हुकूमत करना चाहते हैं? জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী পরপর 3 বার প্রধানমন্ত্রী। সোমবার সংসদে শপথ নেন মোদী। মোদীর শপথের দিনই সংসদে সংবিধান হাতে বিক্ষোভ দেখায় বিরোধীরা। লোকসভায় নরেন্দ্র মোদীর শপথের সময় নিজের আসন থেকেই সংবিধান দেখান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। जो आक्रमण प्रधानमंत्री जी अमित शाह जी कॉन्स्टिट्यूशन पर, संविधान पे कर रहे हैं, वो हमारे लिए एक्सेप्टेबल नहीं है, वो हम होने नहीं देंगे। इसीलिए ओथ लेते हुए हमने कॉन्स्टिट्यूशन पकड़ा था। हमारा संदेश जा रहा है, हिंदुस्तान के कॉन्स्टिट्यूशन को कोई शक्ति नहीं छू सकती। নিউজ 18 বাংলা। এবার চলে আসছি এ রাজ্যে। এই নবান্নে বসেই গতকাল মুখ্যমন্ত্রী সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর আজকে 6 দফা নির্দেশিকা জারি হলো। কি বলেছিলেন কালকে দেখুন।
কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। হাওড়াতেও এসডিও আছে, নদিয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে। তারা দেখে না কেন? কেন দেখে না? তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এদের কাছে শোকজ করো, ক্লারিফিকেশন চাও। আর এরপরেই আজকে 6 দফা নির্দেশিকা জারি নবান্নের সরকারি জমিতে সাইনবোর্ড থেকে আরম্ভ করে বিভিন্ন দফায় নির্দেশিকা জারি হলো। বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, সরকারি জমি চিহ্নিতকরণ কি প্রথম কাজ? দেখো, একদমই সরকারি জমি চিহ্নিত করে সেখানে রাজ্য সরকারের সাইনবোর্ড লাগানোর নির্দেশিকা জারি করা হয়েছে এবং বলা হয়েছে যে যে জমিগুলি সরকারি জমি সেখানে লিখে দিতে হবে যে এই জমি সরকারি জমি। পাশাপাশি প্রতিনিয়ত সরকারি জমি পরিদর্শন করতে হবে সরকারি আধিকারিকদের, বিডিও থেকে শুরু করে জেলা শাসক পর্যন্ত স্তরের আধিকারিকদের পরিদর্শন করতে হবে। পরিদর্শন করার সময় বিভিন্ন অ্যাঙ্গেলে জলাশয় থেকে শুরু করে জমির ছবি তুলতে হবে। কেন ছবি তুলতে হবে? প্রথমত যে অভিযোগ উঠে আসছে যে জমির চরিত্র বদল, দ্বিতীয়ত অভিযোগ জমির দখল। মূলত এই কারণগুলির জন্যই সরকারি জমির ছবি তুলে রাখতে হবে। তৃতীয়ত বিএলআরও ও এসএলআরও অফিসের বাইরে দালাল চক্র বন্ধ করার কথাও বলা হয়েছে। এবং শুধু তাই নয়, যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বালি খাদান থেকে শুরু করে অবৈধ বালি খাদান আটকানো, পাশাপাশি বিভিন্ন নদী থেকে বালি চুরি করা হচ্ছে তেমন সেইটাও আটকানো নিয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে। এই 6 দফার নির্দেশিকা যে দেওয়া হয়েছে সেই 6 দফার নির্দেশিকা কার্যকরী করা হচ্ছে নাকি তার প্রতি সপ্তাহ অন্তর অন্তর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে রিপোর্টও পাঠানোর কথা বলা হয়েছে বিভিন্ন জেলা শাসক ও এডিএম ল্যান্ডের। ধন্যবাদ। আর অভিযোগ উঠছে তৃণমূল না করায় আমরা ওরা, একেবারে শংসাপত্র মিলছে না। বিজেপি করায় শংসাপত্র মিলছে না। বিডিওর ঘরের সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। দাউদপুর পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত দাউদপুর পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কি সমস্যা? কি সমস্যা? এটাই যে রাজনীতি হচ্ছে, দলবাজি হচ্ছে, এমন অভিযোগ করছে কারা? বিজেপির পঞ্চায়েত সদস্যরা বলছেন তাদের এলাকার মানুষজন তাদের রেকমেন্ড নিয়ে গেলে যিনি প্রধান রয়েছেন, তৃণমূলী প্রধান, তিনি সার্টিফিকেট দিচ্ছেন না। এই সার্টিফিকেট কি না, যেখানে বসবাসকারী হিসেবে কিংবা আয়ের সার্টিফিকেট যেটি প্রধানের দেওয়ার নিয়ম প্রথমে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যে অভিযোগ সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র দল করার কারণে বিরোধী দল অর্থাৎ রাজ্যের বিরোধী দল বিজেপি তাদের যারা কর্মী সমর্থক তাদেরকে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ কিন্তু নিয়ে বিডিওর একবারে কাছে গিয়ে দরবার করতে দেখা গেল। আচ্ছা, বিজেপির পঞ্চায়েত সদস্য, স্থানীয় তৃণমূল কর্মীদের, তারা সরাসরি অভিযোগ করছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করছে। বিজেপি কি অভিযোগ জানাচ্ছে তার প্রতিপক্ষ তৃণমূল কি বলছে একবার দেখাবো। মূলত আমাদের অভিযোগ, এই লোকসভা নির্বাচনের ফলাফলের পরবর্তী সময় থেকে দাউদপুর 8 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা যারা সাধারণ ভোটাররা যাচ্ছি ওখানে কখনো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আনতে, কখনো ইনকাম সার্টিফিকেট, সেগুলো আমাদের ওই ভোটারদের ঘোরানো হচ্ছে এই বলে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি, যে বিরোধী করে বলে, বিজেপি করে বলে দাউদপুর 8 নম্বর অঞ্চলে সাধারণ ভোটাররা বঞ্চিত হচ্ছে এই প্রাথমিক শংসাপত্র থেকে। তার জন্য আমরা সমষ্টি উন্নয়ন আধিকারিককে আজকের মূলত অভিযোগ জানালাম, যারা বঞ্চিত হয়েছে ওই এলাকায় তারা আগামী দিনে শংসাপত্র থেকে যাতে না বঞ্চিত হয়, শংসাপত্র পায়, তার জন্য আমাদের মূলত অভিযোগ। এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এই অভিযোগের কোনো সারবত্তা নেই। যদি কোনো গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত কোনো গ্রাম পঞ্চায়েতে কোনো মানুষ স্থায়ী বাসিন্দার শংসাপত্র যদি না পায়, তারা ব্যক্তিগত স্তরে জানাক, কিন্তু আমি এটুকু বলতে পারি এরকম কোনো দৃষ্টান্ত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে নেই। হরিপুর, গোকুলনগর, সোনাচূড়া, ভেকুটিয়াতে
তৃণমূল কংগ্রেস করার অপরাধে তাদের স্থায়ী শংসাপত্র দিচ্ছে না বিজেপির পরিচালিত প্রধান। পাল্টা অভিযোগ করলেন তৃণমূলের এই নেতা। আর বিডিও যার ঘরের সামনে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই বিডিও যদিও আশ্বাস দিয়েছেন খতিয়ে দেখার। বিজেপির প্রতিনিধি দল এসেছিল, মূলত তারা এসেছিল দাউদপুর 8 নম্বর যে গ্রাম পঞ্চায়েত আছে সেইখান থেকে। তাদের মূল দাবি হলো তারা বিভিন্ন ধরনের পঞ্চায়েতে কাজকর্মের জন্য যায়, কেউ হয়তো সার্টিফিকেট নিতে যায় বা কেউ অন্যান্য কাজে যায়, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হয় না। তারা এই দাবি নিয়ে আসছে, সেইটা আমাদের অফিস থেকে তাদেরকে সুবিচারের আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে যে যেই যারা যাক না কেন সেটা দলমান নির্বিশেষে সবাইকে সার্টিফিকেট দিতে হবে। আবার পূর্ব মেদিনীপুরের খবরে চলে যাব। পূর্ব মেদিনীপুরে একটি কাঁকটিয়া গ্রাম শহীদ মাতঙ্গিনী ব্লকে, সেখানে নাকি ব্যক্তিগত জমি কেনাবেচা করতে গেলে গ্রাম কমিটির অনুমতি নিতে হবে। গ্রামে জমি কেনাবেচায় ফতোয়া। কাঁকটিয়া গ্রামের ঘটনা। গ্রাম কমিটিকে না জানিয়ে জমি কেনাবেচা করা যাবে না। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। এই গ্রাম কমিটি কাদের, তারা কি করে বলতে পারছে যে জমি কেনাবেচা, ব্যক্তিগত জমি কেনাবেচাতে গ্রাম কমিটির থেকে নিতে হবে অনুমতি? সুজিত, একেবারে নিয়ম ভেঙেই বলছেন, আইন ভেঙেই বলছেন, এবং সেটা সকলেই জানেন, কিন্তু জেনেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার কারণ গ্রামে এইসব মাতব্বরদের মাতব্বরই কিন্তু যথেষ্টই রয়েছে। তাই মানুষজনের সঙ্গে যখন কথা বলতে চাইছি তারা কিন্তু ভয়ে কিছু বলছেন না, পাছে কোপে পড়েন ওই গ্রাম কমিটির। আসলে গ্রাম কমিটির নাম করে একদল মাতব্বর এ ধরনের মাতব্বরই গ্রামে গ্রামে করেন। সেই গ্রাম কমিটির নাম করে কি বলছে? রাজনৈতিক দলগুলো এখন দায় সারছে, কিন্তু ঘটনা বিজেপি প্রভাবিত বলেই অভিযোগ করছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ অস্বীকার করছে বিজেপি, কিন্তু ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে। ইতিমধ্যে আসরে নেমেছে বিডিও, কারণ নিউজ 18 বাংলার খবরের জের। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে নির্দেশ আছে। বিডিও এখনই কিন্তু যেটা খবর পেলাম যে তিনি নির্দেশ পাঠিয়েছেন অবিলম্বে এইসব বোর্ডগুলো খুলতে হবে, না খুললে তারাই খুলে দেবেন এমন হুঁশিয়ারিও দিয়েছেন। কিন্তু গোটা ঘটনা ঘটলো সংবাদ মাধ্যমের সামনে বা নিউজ 18 খবর দেখা। তার মানে নিউজ 18 বাংলার খবরের জেরে ভিডিও নির্দেশ দিয়েছেন, এই যে দেখছেন হোর্ডিং, সেই হোর্ডিং গুলো ইমিডিয়েট সরাতে হবে, না হলে ভিডিওই লোক পাঠিয়ে এইগুলো বন্ধ করে দেবেন। এটা কোনো গ্রাম কমিটির পক্ষ থেকে নেওয়াটা ঠিক নয়। কেন করেছে বা কি করেছে সেটা গ্রাম কমিটি তার উত্তর দিতে পারবে। এখানে গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে, পঞ্চায়েত মেম্বার বিজেপি, তাই এটা কেন করেছে তারাই বলতে পারবে। মানুষকে হয়রানি করে, মানুষকে বিপদে ফেলে যে গ্রাম কমিটির অনুমতি নিতে হবে, আমাদের দল এটাকে সমর্থন করে না। ওখানকার তৃণমূলের দুজন হারমাদ নেতা আছেন, দুজনেই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তারা ওই এলাকায় যারা জমি জায়গা কেনেন তাদের কাছ থেকে উৎকোচ নেন, এবং ভেরি রিসেন্ট ওখানকার একজন বড় ব্যবসায়ী, তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূলের, তিনি জমি মাফিয়ার কাজ করেন। এই জমি মাফিয়ার কাজ করতে গিয়ে যে অতি কম দামে জায়গা কিনছে, পিছনের মাঠের যারা পিছনে যে সমস্ত জমির মালিক যারা রয়েছেন, চাষবাদ করবার ক্ষেত্রে তারা অসুবিধা বোধ করছেন। ফলে তারা গ্রামের কাছে যখন শরণাপন্ন হয়েছেন, গ্রাম তখন সিদ্ধান্ত নিয়েছেন যে এই জাতীয় এখন থেকে কোনো মানুষ জায়গা জমি কিনতে গেলে তারা যেন গ্রামের অনুমতি নিয়ে কেনেন। আইনের পথে চলবে, আমরা আইনের পক্ষে থেকে কাজ করতে চাই। বেসিক্যালি গ্রাম কমিটি বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ নিজেরা করে, কিন্তু এটার কোনো আইনি স্বীকৃতি বা এদের কোনো আইনি ক্ষমতা বা কোনো কিছুই নেই। কাকরদা গ্রাম পঞ্চায়েতকে প্রধানকে জানিয়েও দিয়েছি, এবং আমি ডেকেছিলাম, ডেকেও বলে দিয়েছি যাতে এটা ইমিডিয়েটলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। যদি সরিয়ে দিতে না পারে তাহলে কালকে আগামীকাল আমরা এটাকে সরানোর ব্যবস্থা করে দেবো। কোনো ব্যক্তি কোথাও হ্যারাস হয় কোনো ব্যক্তি দ্বারা বা কোনোভাবে, তাহলে আমাদের কাছে নজরে আসলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি হচ্ছে, আর এর ফলে বিভিন্ন নদী ফুঁসছে। আর তার মধ্যেই এই দেখুন ডায়না নদী, তার গতিপথ পরিবর্তন করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এক শ্রেণীর মানুষ এই চেষ্টা করছেন, ডায়না নদীর গতিপথ পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। পরিবর্তনের চেষ্টা কেন? এই যে পাথর তোলা হবে, বিভিন্ন পাথর তোলার বিষয় রয়েছে, পরিবর্তনের চেষ্টা। নদীতে আর্থ মুভার নামিয়ে নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা। জমি মাফিয়ার কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, দিনের বেলায় এইভাবে কি করে হয়?
নাগারোটা ব্লকের অন্তর্গত ডায়না যে নদী রয়েছে তার পাশেই রয়েছে সংরক্ষিত বনাঞ্চল ডায়না এবং ভুটান পাহাড়ে এবং সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির যেহেতু খুলে থেকে উঠেছে বেশ কিছু নদী, তার মধ্যে ডায়না নদীতেও কিন্তু জল বাড়ছে। আর তার মধ্যেই দেখা যাচ্ছে যে আর্থ রিমুভার এবং পোকলেন মেশিন বসিয়ে কিন্তু নদীর গতিপথ পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, যার ফলে কিন্তু আশঙ্কা রয়েছে পার্শ্ববর্তী যে ডায়না জঙ্গল রয়েছে তা প্লাবিত হওয়ার, কারণ সেই নদী কিন্তু সোজা গিয়ে ধাক্কা মারছে সেই নদীতে এবং জঙ্গলে, এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বনাঞ্চল। এমনকি কোনো ব্যবস্থা এত ক্ষয়ক্ষতির আশঙ্কা তারপরে? দেখো, বন দপ্তরের কাছে খবর যাওয়ার সাথে সাথে কিন্তু বন দপ্তরের তরফ থেকে কড়া অবস্থা নিয়েছে এবং সেখানে কাজ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে বলে সূত্রের মারফত জানা গিয়েছে। যদিও এই ধরনের ঘটনা কেন বারংবার ঘটছে, মুখ্যমন্ত্রী যেখানে হুঁশিয়ারি দিয়েছে এবং আইন রয়েছে যে বর্ষাকালে নদীতে কোনো রকম মেশিন নামানো যাবে না, সেক্ষেত্রে তারপর প্রশাসনের সামনে এভাবে দুঃসাহসিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে একদল দুষ্কৃতী বা একদল অসাধু ব্যক্তি। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, এটা কিন্তু প্রশ্ন উঠছে। অয়ন, তবে এখনো পর্যন্ত আসার খবর যে ঘটনার খবর দেখানোর পরেই ডায়না রেঞ্জের অশেষ পাল তারা গেলেন, আধিকারিকরা গেলেন, বিচ্ছিন্ন ঘটনা বলছেন, তবে এই কাজ বন্ধ করে দিয়েছেন। রেঞ্জ অফিসার কি বলছেন আর পরিবেশ প্রেমী তারা কি বলছেন দেখুন। অ্যাকচুয়ালি ভুটান থেকে এই জোর বৃষ্টির জন্য ডায়নাতে জল বাড়ছে। আমাদের এখানে যে জঙ্গল আছে, জঙ্গল সাইডে আমাদের একদম নদী থেকে খুব বেশি এমবেঙ্কমেন্ট নাই, ওটা যে কোনো সময় জল ঢুকে যায় নদীতে, প্রতি বছর একটু একটু করে নদী আমাদের জঙ্গল ভেঙেও দেয়। এই জন্য আমরা মোটামুটি তো নজরে রাখি সবসময়, যেটা কোনো রকম ধরনের কোনো মনিটরিং সবসময় করি আমরা। লোক টোক পাঠিয়ে ওখানে যে কাটাফাটা সব বন্ধ করে দিই। হ্যাঁ, ওটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছিল, আপনারা যেটা বলছেন ওটা বিচ্ছিন্ন ঘটনা, ওটাকে আমি অলরেডি ওটা পাঠিয়ে দিয়ে ওটা বন্ধ হয়ে গেছে, উঠেও গেছে, ওখান থেকে চলে গেছে। যে ডায়না নদীতে যে হারে পোকলিন আর জিসিপির দ্বারা নদীর গতিবিধিটাকে চেঞ্জ করা হচ্ছে, প্রথম কথা তো বর্ষাকালে নদীতে কোনো রকমভাবে মেশিন নামানো উচিতই না, কারণ বর্ষাকালে জল বেশি থাকে। আমরা পরিবেশ প্রশাসনকে বলবো অবিলম্বে প্রশাসন এই ব্যাপারটা দেখুক যে কী কারণে নদীর গতিবিধিটাকে চেঞ্জ করা হচ্ছে এই মেশিনের দ্বারা। কারণ পরিষ্কার অর্ডার আছে যে বর্ষাকালে কোনো মেশিন ইউজ করা উচিত না, কিন্তু ডায়না নদীতে প্রশাসন এটা কেন নজর দিচ্ছে না? অবিলম্বে নজর দেওয়া উচিত না কোথাও না কোথাও। ডায়না নদীতে যদি জলের ধাক্কা মারে তাহলে কিন্তু বন্যপ্রাণীর ক্ষতি হতে পারে, জঙ্গলের ক্ষতি হতে পারে। এরপর দেখাবো দক্ষিণ 24 পরগনা ক্যানিং হাসপাতালের